যে মেয়েকে বিয়ে করে এনেছিস তাকে আমি এই বাড়ির বউ হিসাবে মানি না। শুরুতেই আমি এই সম্বন্ধ না করে দিয়েছিলাম, তারপরও তুই এই মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি আমাকে অমান্য করে। অপছন্দ হওয়ার কারণ কি? সম্বন্ধটা ভয় ভেবে এনেছে তাই? মায়ের কাছে কৈফত চাইছিস? কৈফিয়ত চাইব কেন? আপনি অযথাই। হাত উঁচিয়ে পুট্টুকে থামিয়ে দিলেন শাহানা। রুষ্ট কণ্ঠে বললেন, আমায় বুঝিয়ে লাভ নেই তৈমু। আমি যখন একবার না বলেছি সেটা আর কখনোই হ্যাতে রূপান্তর হবে না। আসলে তোরা দুই ভাই একই রকম। তোদের কাছে মায়ের ইচ্ছা অনিচ্ছার কোনো দামই নেই। তোর বড় ভাই কয়েক বছর আগে যেই কাজটা করেছে তুইও আজ সেই কাজটাই করলি, আমার অবাধ্য হলি। ভুল বুঝছেন আম্মা। এতগুলো বছরে না ভাইয়া কখনো আপনার অবাধ্য হয়েছে, আর না আমি কখনো আপনার অবাধ্য হয়েছে। বরং আপনি চিরকাল আমাদের ইচ্ছা অনিচ্ছার দাম না দিয়ে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন আমাদের উপর। ভাইয়া ভাবিকে ভালোবাসত, তা আপনাকে জানানোর পরেও আপনি অযৌক্তিক একটা কারণে বিয়েতে অমত করেছিলেন। একবারও ভাইয়ার কথা ভাবেননি। নেহাত বাবা ছিলেন বলে তখন ভাইয়া ভাবি এক হতে পেরেছে। তারপরের কথাগুলো আর নাই বলি। আমার বেলা অন্তত এমন করবেন না আম্মা। আমি ভাইয়ার মতো স্বার্থপর হয়ে বাড়ি ত্যাগ করতে পারবো না। পুত্রের কথাটুকু শ্রবণালী পর্যন্ত পৌঁছাতেই হতভম্ব হয়ে গেলেন শাহানা। তিথিয়ার আগত স্বরে বলে উঠল, দেখলেন আম্মা, দেখলেন? বিয়ের এক রাত পেরোতে না পেরোতেই আপনার মুখে মুখে তর্ক করছে। বললাম না আপনাকে, নতুন আরেকটা কালনাগিনী এসেছে বাড়িতে। ওই মেয়ে ওর কান ভাঙিয়েছে। দেখো বাবু, একদম বাজে কথা বলবে না। তুমি আমাদের বড় বোন, তোমার উচিত ছিল আম্মাকে বলছে সব ঠিক করা, কিন্তু তা না করে তুমি এসব বাজে বাজে কথা বলছো। কঠোর স্বরে কথাটা বলে উঠল তৈমুর। ভাইয়ের এমন আচরণে চমকায় তিথিয়া। ধমকের সুরে বলে, আমি আজে বাজে কথা বলছি? আমি? তোর এতটা অধঃপতন হয়ে গেছে যে তুই আমার মুখের ওপর কথা বলছিস? আমি তো বলতে চাইনি, বরং তুমি বাধ্য করছো। দয়া করে আমার আর আম্মার কথার মাঝখানে একদম আসবে না। বিপরীতে কড়া কিছু বলতে চাইল তিথিয়া, কিন্তু তাকে থামিয়ে দিলেন শাহানা। রাগটাকে নিয়ন্ত্রণ করে মায়ের উদ্দেশ্যে পুনরায় তৈমুর জিজ্ঞেস করল, সত্যি আপনি নিচে যাবেন না? পুত্রবধূর মুখ দেখবেন না? না। তাহলে আর কি বা করার আছে আমার? আপনার কাছে আপনার ছেলের থেকে যদি আপনার জেদটাই বড় মনে হয়, তাহলে আপনাকে আর আসতে হবে না নিচে। বসে থাকুন ঘরে। আমি হয় সবার দৃষ্টিতে ছটিয়ে হলাম, তাতে আপনার কি? কথাগুলো বলেই বসা থেকে উঠে দাঁড়ালো তৈমুর। এদিক ওদিক না তাকিয়ে সোজা হেঁটে বেরিয়ে গেল মায়ের ঘর থেকে। এদিকে হতভম্ব হয়ে পুত্রের যাওয়ার পানে তাকিয়ে রইলেন শাহানা। বেলা বাড়তেই বাড়িতে এসে উপস্থিত হচ্ছে আত্মীয় স্বজনের দল। বাড়ির সামনের বাগান দিয়ে ছোটাছুটি করছে বাচ্চারা, খেলছে বিভিন্ন উদ্ভট সব খেলা। দোতলার করিডোরের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সেই দৃশ্যটি মনোযোগী দৃষ্টিতে উপভোগ করছে উৎমি। এই স্বল্পক্ষণেই যেন তার ভেতরের সকল বিষণ্ণতা ধীরে ধীরে রূপ নিচ্ছে প্রশান্তিতে। পেছন থেকে কারো পায়ের শব্দ পাওয়া গেল। মনোযোগ নষ্ট হলো উৎমের। কয়েক সেকেন্ডে সেই শব্দটা এসে থামলো তার পেছনে। তৎক্ষণাৎ পেছন ফিরল সে। দৃষ্টিগোচর হলো পরিচিত মুখশ্রীর। তার দৃষ্টি অনুসরণ করে মিষ্টি হাসল চেপা। তাড়া দিয়ে বলে উঠল, তুমি দেখছি তৈরি হয়ে গিয়েছ। মাশাল্লাহ, খুব মিষ্টি লাগছে। এবার নিচে চলো দেখি। বড় চাচি তোমায় নিয়ে যেতে বলেছেন। সবার সাথে দেখা করেই চলে আসবে। পার্লার থেকে তো আবার লোক আসবে সাজাতে, তাই না? নীরবে মাথা নাড়ায় উৎমি। জেবার সাথে পা মিলিয়ে ধীর গতিতে হাঁটা ধরে নিচে। এই বিশাল বাড়িটির নাম ফুলকুঞ্জ। তৈমুরের দাদি ফুলবানুর নাম থেকে এই ফুলকুঞ্জ নামটির উৎপত্তি। তৈমুরের পিতা তহিদুল উদ্দিন পেশায় ছিলেন ব্যারিস্টার। বিদেশের কোনো এক বিশ্ববিদ্যালয় থেকে এনেছিলেন ব্যারিস্টারি ডিগ্রি। ঢাকার একটি আদালতের কোর্টরুমে বসতেন তিনি, থাকতেনও সেখানেই। তবে ভদ্রলোক ছিলেন চরম মা ভক্ত পুরুষ। মায়ের ইচ্ছাতেই বাধ্য ছেলের মতো বিয়ে করেছিলেন সদ্য কৈশোরে পা দেওয়া শাহানাকে। বিয়ের মাস ছয়েক পর যখন স্ত্রীকে সঙ্গে করে তিনি নিয়ে যেতে চাইলেন, তখনই মাঝখানে বাদ সাধলেন মা ফুলবানু। ফুলবানুর মতে বাড়ির বউয়ের সীমানা বাড়ির চৌখাট পর্যন্ত সীমাবদ্ধ। এদের কাজ শ্বশুর শাশুড়ির খেদমত করা, সংসার পরিচালনা করা। কিন্তু স্বামী ছাড়া আদৌ কি কোনো সংসার হয়? তবে সে কথাটা তখন কেউ বুঝেও বুঝল না। এত শিক্ষিত তহিদুল উদ্দিনও তখন মেনে নিলেন মায়ের এই অন্যায় সিদ্ধান্ত। শাশুড়ির বিভিন্ন অন্যায় নিয়মের কারণেই যৌবনকালে শান্তিতে সংসার করতে পারেননি শাহানা। স্বামীকে তেমনভাবে পাননি কাছে।
আর যখন পেয়েছিলেন তখন বয়সের সাথে সাথে ইচ্ছেগুলোর পরিবর্তন ঘটেছিল। ছেলেমেয়েরা হয়ে গিয়েছিল প্রাপ্তবয়স্ক। এই 3 তলার বিশাল বাড়িটি তহিদুল উদ্দিনের নিজের। বাড়ি তৈরির কাজ শেষে বড় সাত করে মায়ের নামের সাথে মিলিয়ে রেখেছিলেন ফুলকুঞ্জ। বড় ভাই বশির উদ্দিনের আবার লেখাপড়ার দৌড় খুবই কম, প্রাইমারি গণ্ডি পেরিয়েছিলেন কিনা তাও সন্দেহ। অল্প বয়সে অসৎসঙ্গ পেয়ে হয়ে উঠেছিলেন বাবা মায়ের অবাধ্য সন্তান। কাজকর্ম তেমন একটা করতেন না, ভিটে মাটি বন্ধক দিয়ে সংসার চালাতেন। ফুলবানুর আবার প্রত্যেক সন্তানের জন্যই ছিল প্রবল নারীর টান। তাই তো মৃত্যুর আগে মেজ ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে 3 তলা বাড়িটির 1 তলা লিখিয়ে নিয়েছিলেন বড় ছেলের নামে। সেই থেকে স্ত্রী সন্তান নিয়ে 3য় তলায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন বশির উদ্দিন। যদিও 3 মেয়েকে কয়েক বছর আগেই বিয়ে শাদী দিয়ে লাটা চুকিয়ে ফেলেছেন। সে ঘরে নাতি নাতনিরাও এতদিনে প্রাইমারি শেষ করে পা দিয়েছেন হাই স্কুলে। উৎমিকে নিয়ে নিচে নেমে এলো জেবা। সবাইকে আর চোখে দেখে নিয়ে সালাম দিল উৎমি। সঙ্গে সঙ্গে ভেসে এলো সমস্যারের সালামের উত্তর। গতকালের মতো আজও অন্দরমহলে বেশ কয়েকজন রমণীর ভিড়। কেউ মেঝেতে বসে আছে, আবার কেউ বা সোফায়। গতকাল উপস্থিত থাকা 2জনও আছে তাদের মধ্যে, তবে বাকি মুখগুলো উৎমির নিকট অপরিচিত। বড়গিন্নি জয়নব পানের বাটা নিয়ে বসে আছেন পিঁড়িতে। মুখের ভেতর একটা পান চালান দিয়ে চিবোতে চিবোতে জেবার উদ্দেশ্যে বলেন, নতুন বইয়ের এইখানে বসা দেখি। সবাই তো তার লাইকে এতক্ষণ ধইরাই অপেক্ষা করতাছিল। চাচি শাশুড়ির আদেশ মোতাবেক উৎমিকে ইশারায় বসতে বলল জেবা। জয়নব এবার তার উদ্দেশ্যে বললেন, আমারে চিনছ? আমি হইলাম তোমার বুড়ো চাচি শাশুড়ি, বুঝছো নি? উপর নিচ মাথা নাড়ায় উৎমি। তার এই মাথা নাড়ানোতে মুখশ্রিত এক দাম্ভিকতা ফুটে ওঠে জয়নবের। কাঁসার একটি বাটিতে পানের রস ফেলে পুনরায় মুখে আর একটি পান গুজে দিয়ে সকলের সাথে জুড়ে দেন 3 রসালো সব গল্প। মুহূর্তে জামজামাট হয়ে ওঠে পরিবেশ। ঝড়ের গতিতে জেবা এতক্ষণে সেখান থেকে অদৃশ্য হয়েছে, তবে এই মেয়েটির সাথে কয়েকদিনের পরিচয় এতটুকু অন্তত উৎমি ধের বুঝতে পেরেছে যে জেবা প্রাণ উচ্ছল এবং মিশুক একজন নারী, সাথে যথেষ্ট কর্তব্যপরায়ণ। এই যে বাড়িতে বিয়ে উপলক্ষে কত শত কাজ, সব একা হাতেই তো দায়িত্ব সহকারে সামলাচ্ছে সে। বেশ কিছুক্ষণ বাদে সকলের মধ্যে এসে উপস্থিত হলেন একজন ভদ্র মহিলা। পোশাক আশাক থেকে শুরু করে সাজসজ্জায় সম্ভ্রান্ত ভাব। বড় বড় কদম ফেলে এগিয়ে এসেই তিনি এসে পড়লেন উৎমির পাশে ফাঁকা স্থানে। মুহূর্তেই জয়নবের চোখে মুখে ফুটে উঠল বিস্ময়। চতুর্থবারের মতো মুখে আরেকটি পান ঠুসে দিয়ে কৌতূহলী স্বরে শুধালেন, এ কি তুই? তুই না বলে আইবি না তাইলে? ভদ্রমহিলার সহজ জবাব, ভেবেছিলাম আসবো না। বিয়ে কি কোনো ছোটোখাটো ব্যাপার? লোক না জানাক, কিন্তু আমরা তো ঘরের মানুষ, দূরে থাকি বলে কি পর ভাববে? সে যাই হোক, মেজো ভাবি পর ভাবতে পারে, কিন্তু আমরা ভাবি না। আপনার দেবরের থেকে সব ঘটনা শুনলাম। তার উপর তোরা জেবা তৈমুর একে একে ফোন করে বারবার আসতে বলে দিয়েছে। কিভাবে আর রাগ করে ঘরে বসে থাকি বলুন তো? তাই চলে এলাম। যার কথার বিপরীতে বিজ্ঞের মতো মাথা নাড়ান জয়নব। প্রত্যুত্তরে গলার আওয়াজ নামিয়ে বলেন, মেজগিন্নির কাজ কাম ধুইরা লাভ নাই। যেদি মাইয়া মানু পোলা বিয়া কইরা বউ আনছে, কয় তারে সুন্দর কইরা ঘরে তুলবি, সংসারের দায়িত্ব বুঝাই দিবি। তা না কইয়ে হে ঘরে গিয়ে ঢমক মাইরে বইয়া রইছে। নীরবে জায়ের কথাটা শুনলেন ছোট গিন্নি করবি। খুব একটা কথা বাড়ালেন না। তহিদুল উদ্দিনের ছোট ভাই মহিউদ্দিন ছিলেন আর্মির একজন কর্নেল, যদিও রিটায়ার করেছেন কয়েক বছর হলো। চাকরির স্বার্থে যৌবনকালে পরিবার থেকে অনেক দূরে থাকতে হয়েছে ওনাকে। একটা সময় স্ত্রী সন্তান নিয়ে স্থায়ীভাবেই তিনি বসবাস শুরু করেন রাজধানীর একটি বিলাসবহুল শহরে। করবিপূর্ণ দৃষ্টিতে তাকালেন নতুন বধূর পানে। ডান হাতের সাহায্যে থুতনিতে ধরে তার মুখটা উপরে তুলে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেন। তারপর ব্যাগ থেকে সোনার এক জোড়া ইয়াররিং বের করে উৎমির হাতে ধরিয়ে দিলেন, বললেন, আমি হচ্ছি তৈমুরের ছোট চাচি, সম্পর্কে তোমার চাচি শাশুড়ি। বিয়েতে আসতে পারিনি। কেন আসতে পারিনি তা নিশ্চয়ই এতক্ষণে আন্দাজ করতে পেরেছ। যাক সেসব। তা তোমার নাম কি মা? মিফসা কবির উথমি।
তৎক্ষণাৎ জয়নব মুখ বাঁকালেন, বিদ্রুপ করে বলে উঠলেন, দুনিয়ায় এত এত নাম থাকতে পোলা পাইনের নাম এত কঠিন রাখতে হইব কেন? মা বাপ বেশি শিক্ষিত হইলে যা হয়। পূর্বের ন্যায় এবারও জয়ের কথা এড়িয়ে গেলেন করবী। বরাবরই উনি জয়দেরকে চরম অপছন্দ করেন। এর মূল কারণ তাদের পরনিন্দা আর খুঁতখুঁতে স্বভাব, সাথে আছে মস্তিষ্কবর্তী পুরনো সব ধ্যান ধারণা। তবে করবী তাদের বিপরীত। কম বয়সী বিয়ে করে স্বামীর ঘরে পা রাখলেও শিক্ষা দীক্ষা ভালোই রপ্ত করেছেন। স্বামী নিজ দায়িত্বে ওনাকে মাধ্যমিক পাশ করিয়েছেন। তার উপর দীর্ঘ বছর শহরে বসবাস করায় প্রতিবেশী ভাবিদের সাথে বছর 10 আগে নাম লিখিয়েছেন সমাজসেবা থেকে শুরু করে আরও বিভিন্ন সংস্থায়। সেখান থেকেই ওনার চিন্তাধারা, চালচলনের যত উন্নতি, কথাবার্তায় শহরে একটা ভাব। উৎমির সাথে ভাব জমানোর উদ্দেশ্য তিনি পুনরায় বললেন, যেবার থেকে শুনেছি গ্রাজুয়েশন শেষ করেছো, তা পরবর্তী পরিকল্পনা কি? আরও লেখাপড়া করবে নাকি চাকরি বাকরি? আমার 2 মেয়ের মধ্যে দুজনেই আবার বড় চাকরি করে, বুঝলে? কষ্ট করে লেখাপড়া করেছে কি ঘরে বসে থাকার জন্য নাকি? আর ছেলেটা আছে মিলিটারিতে। যে বাকেও কত করে বললাম বসে না থেকে চাকরি বাকরি কিছু একটা করো, কিন্তু না, সে তো। বাকি কথাটুকু করবীকে শেষ করতে না দিয়েই জয়নব মাঝখানে বিরক্তির সহিত বলে উঠলেন, চাকরি না করলে কি হইব? ঠিকই তো তোর কান ভাঙানি শুইনে সংসারটা ভাঙ্গে দিল। মায়ের থাইকে পোলাডারে আলাদা কইরে দিল, এখন আবার নতুন বউরে কান ভাঙানি দিতে আইসোস। শোনো বউ, চাকরি আর সংসার কখনো এক লগে করা যায় না। এসব কথা কানে নিও না। বড়গিন্নির এমন অপমানজনক কথায় সাপের মতো ফুঁসে উঠলেন করবী। চাপা ক্ষোভ প্রকাশ করে বললেন, আমি কান ভাঙানি দিয়েছি? আমি এ কথাটা আপনি আমায় এভাবে বলতে পারলেন বড় ভাবি? আসলে আপনারা নিজেরা জীবনে কিছু করতে পারেননি বলে অন্যদের ভালোটাও ঠিক দেখতে পারেন না। নিজের মেয়েদেরও তো ঠিকমতো লেখাপড়া করতে দেননি। বয়সে দ্বিগুণ লোকের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন, তাই অন্যরা কিছু করুক তাও চান না। হিংসুটে কোথাকার। একদম এই কথাগুলো বলে থামলেন তিনি। মুহূর্তেই পরিবেশটা বদলালো। জয়নবের মুখশ্রীতে এবার রাগ সুস্পষ্ট। কথার পিঠে ছাঝালো কোনো জবাব দেওয়ার জন্য তৈরি হলেন তিনি। তবে জবাবটা জিভের ডগায় এসেই গেল। উপস্থিত নারীদের মধ্যে একজন উৎসুক কণ্ঠে বলে উঠল, আরে আরে, ওই তো মেজগিন্নি আসছে। আকস্মিক কথাটাই সকলের দৃষ্টি গিয়ে ঠেকল সিঁড়ির দিকে। সাবধানে পা ফেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন আটপৌরে শাড়ি পরিহিত একজন সুশ্রী ভদ্রমহিলা। চোখে মুখে অহংবোধের ছড়াছড়ি। বয়স 60-এর কোঠায় গিয়ে স্থির হলেও দেখে যেন তা ঠাউর করা দায়। 2-1 মিনিট বাদে ওনার পেছন পেছনই নেমে এসে পাশে দাঁড়ালো একমাত্র কন্যা তিথিয়া। বাকিদের মতো উৎমিও তাকিয়ে আছে সেদিক পানে। তিথিয়ার সাথে ভদ্রমহিলাকে দেখতে চট করে বুঝে ফেলল ইনি যে তার শাশুড়ি মহাশয়া। সবাইকে আটচোখে একবার দেখে নিয়ে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই পুত্রবধূর দিকে এগিয়ে এলেন শাহানা। হাতে থাকা গহনার বাক্সটি থেকে বের করলেন বেশ বড়সড় একটি সীতাহার। হারটি অতি দ্রুততার সহিত পরিয়ে দিলেন উৎমির গলায়। বললেন, এই হার তৈমুর হওয়া খুশিতে তোর বাবা আমায় দিছিলেন। মানুষটা এখন আর নেই, কিন্তু ওনার দেওয়া উপহারটা রয়ে গেছে। এখন থেকে এই হার তোমার। কথাটা শেষ করে আশেপাশে আরেকবার দৃষ্টি বুলিয়ে বিদ্রুপ করে বললেন, তোমার পরনে যেসব গয়না রয়েছে সেসবও কিন্তু আমারই গয়না। তৈমুরের বইয়ের জন্য লকারে তুইলা রেখেছিলাম, কিন্তু মানুষটা তো আর সেই সব দেখবে না। তারা শুধু দেখবে ফুল কুঞ্জনের মেজগিন্নি ছোট ছেলের বউকে বরণ না করে দরজায় খিলেটেছে। মুহূর্তে উপস্থিত সকলের মুখখানা ছেয়ে গেল আধারে। এতেই যেন ভেতরে ভেতরে বেশ তৃপ্তি পেলেন শাহানা। একে একে সবাই বিভিন্ন কাজের বাহানায় অন্দরমহল ফাঁকা করে নিজেদের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। এখানে সেখানে থাকা মানেই বিপদ। জয়নবও পানের বাটা হাতে উঠে দাঁড়ালেন। বিড়বিড় করতে করতে সিঁড়ি বেয়ে এগোলেন 3 তলার দিকে। শাহানা এবার ছোট জয়ের উদ্দেশ্যে বললেন,
অনেকটা পথ এসেছো, যাও গিয়ে হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও। উপর নিচ মাথা নাড়িয়ে করবীয় বাধ্য নারীর মতো স্থান ত্যাগ করলেন। সবার দিক থেকে দৃষ্টি সরাতেই উৎমির দৃষ্টি গিয়ে থাকলো দোতলার বিশাল স্তম্ভের পানে। স্তম্ভের পাশে দাঁড়িয়ে আছে তৈমুর, চোখে মুখে তার প্রশান্তির ছাপ। যা দেখে চট করে উৎমি যা বোঝার বুঝে গেল বিয়ে মানবো না বলে গতকাল থেকে নিজেকে ঘরবন্দি করে রাখা শাশুড়ির হুট করে নিচে আগমনের কারণ। শাশুড়ির নিচে নামের কথা কান পর্যন্ত পৌঁছাতে রন্ধনশালা হতে এক প্রকার ছুটে এলো জেবা। হাস্যোজ্জ্বল মুখে শাশুড়ির উদ্দেশ্যে বলে উঠল, আপনি এসেছেন আম্মা? কথাটা শুনে বড় পুত্রবধূর পানে তাকান শাহানা। এই মেয়েটি ওনার মোটেও পছন্দ নয়। শাহানার ধারণা মতে ওনার বড় ছেলে মায়ের ভালোবাসার চাদর থেকে বেরিয়ে বিশাল এই বাড়িটি ত্যাগ করেছে শুধুমাত্র এই মেয়েটির কারণে। এই মেয়েটি শাহানা থেকে কেড়ে নিয়েছে তার প্রাণপ্রিয় পুত্রকে। আবার এই কথাও তিনি মনে প্রাণে মানেন যে ওনার ছোট ছেলে মায়ের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে জেবার কান পড়ায়। নিশ্চয়ই মেয়েটি জাদু জানে, নয়তো অল্প কয়েক বছরে দুটো ছেলেকে কিভাবে শাহানার অবাধ্য হিসেবে তৈরি করলো। আচ্ছা, তৈমুরের এই নতুন বউও যদি একই কাজ করে কি হবে তখন? শেষ সম্বল তৈমুর চলে গেলে কিভাবে একা বাঁচবেন তিনি? ভেবে ভেবে ক্রোধের অনলে দগ্ধ হলেন শাহানা। ভেতরের ভাবমূর্তি ভেতরেই লুকায়িত রেখে প্রশ্ন ছুড়লেন, বউ ভাতের আয়োজন কত দূর? এই তো প্রায় শেষ হয়ে এসেছে আম্মা। আপনার বড় ছেলে ওই দিকটাই সামলাচ্ছে। তো আবার কিসের অপেক্ষা? নতুন বউকে নিয়ে তৈরি করাই দাও। তিথিকে দিয়ে বাদ বাকি গয়নাগুলো আমি পাঠিয়ে দিচ্ছি। সুন্দর করে সাজিয়ে দাও গিয়ে। বাইরের মানুষের সামনে তো আর বউকে যেমন তেমন ভাবে নিয়ে যেতে পারি না। কথাটা বলে বাঁকা দৃষ্টিতে উৎমির দিকে তাকিয়ে নিজের ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালেন তিনি। বিছানায় বিভিন্ন সাজসজ্জার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়িয়াছে। পার্লার থেকে আসা মেয়ে দুজন সাজাচ্ছে উৎমিকে। জেবাও সেখানেই বসে আছে। এ ঘরে এখন তৈমুরের প্রবেশ নিষেধ। বেচারা বেশ কিছুক্ষণ গায়েগুই করে অবশেষে নিজের পোশাক নিয়ে অন্যত্র যেতে সক্ষম হয়েছে। দুই মেয়ের সাহায্যে গহনার বাক্সগুলো এনে রাখলো তিথিয়া। বড় বড় কয়েকটা নিঃশ্বাস ফেলে ক্লান্ত কণ্ঠে আদেশের সুরে বলল, এই সবগুলো গহনায় ওকে পাঠিয়ে দিও। ভুরুদাই কুঞ্চিত হলো জেবার। বলল, এতগুলো গহনা পরিয়ে দিব? কি বলেন আপা, এত ভার কি ও নিতে পারবে? সেসব আমি জানি না, আম্মা যা বলেছেন তাই তোমায় জানালাম। নন্দদের সাথে কথা বাড়ালো না জেবা। আজকের দিনে কোনো ধরনের ঝামেলাই সে চাইছে না। মা চাচিদের মতো এ মহিলার স্বভাবটাও তেমন ভালো নয়। কিভাবে অল্পতেই ঝগড়া লাগা যায় সেসবে যেন ওস্তাদ। তিথিয়ার দুই মেয়ে, প্রথম জন এবার নবম শ্রেণীর ছাত্রী আর দ্বিতীয় জন চতুর্থ শ্রেণীর। ছোটটা এতক্ষণে দৌড়ে গিয়ে বসেছে উৎমের পাশে। ফেলফেল দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, তুমি অনেক সুন্দর নতুন মামি। বাচ্চাটির কথায় মুচকি হাসে উৎমে। গাল টিপে দিয়ে বলল, তুমিও সুন্দর, তা নাম কি তোমার? তিথি আর চোখে দেখে দৃশ্যটি। বিরক্ত হয় মেয়ের প্রতি। বড় মেয়ের উদ্দেশ্যে ছাচালো কণ্ঠে বলে, ওরি, আমি ঘরে যাচ্ছি। মিলিকে নিয়ে তুইও ঘরে আয়, তৈরি হতে হবে। মায়ের কথায় সায় জানায় ওরি। তিথিয়া নিজের কথা শেষ করে কক্ষ ত্যাগ করে। মা বোনের কথায় চুপসে যায় মিলি। ওরি এগিয়ে আসে। মিলির হাতটা ধরে বিছানা থেকে নামিয়ে দরজার দিকে এগোয়। শাসন করার ভঙ্গিতে চাপসরে বলে, আসার আগে আম্মু বলেছিলেন না এখানে এসে চুপ থাকতে, তারপরে ওইদিকে গিয়েছিস কেন? সহজেই মেয়েটির কথা শ্রবণাতীত হয় উৎমির। ভেতরে ভেতরে ভীষণ অবাক হয় সে। এই বাচ্চা মেয়ে দুটিকেও কেনা তার সাথে কথা বলতে নিষেধ করে দিয়েছে এরা। ভারী অদ্ভুত বৌভাতের অনুষ্ঠান শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে। চারদিকে অসংখ্য মানুষের পদচারণা। উৎমির পরনে বেনারসি শাড়ি, মাথায় ম্যাচিং হিজাব আর গা ভর্তি গহনা। তার পাশে পাজামা পাঞ্জাবি পরিহিত তৈমুর দাঁড়িয়ে আছে। দুজনের মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে তারা অত্যন্ত বিরক্ত। সামনেই একজন ফটোগ্রাফার বিভিন্ন অঙ্গভঙ্গিতে তাদের ছবি তুলছে। ছবি তোলার এই নির্দেশনা দিয়েছেন ছোট চাচি করবে। বৌভাতের অনুষ্ঠানে বরকনের ছবি না তুললে কি আর হয়? এমন দিন তো আর বারবার আসে না। ছবি তুলতে তুলতে আর চোখে স্ত্রী পানে তাকায় তৈমুর। মেয়েটিকে গতকালকের মতো আজকে অসম্ভব সুন্দর লাগছে। যতবার সেই মেয়েটিকে দেখে ততবারই যেন মুগ্ধতার এক অতল সমুদ্রে ডুবে যায়। এক ফাঁকে উৎমিও শির উঁচিয়ে স্বামীর মুখের দিকে তাকায়। তৎক্ষণাৎ ফটোগ্রাফার নিখুঁতভাবে সুন্দর দৃশ্যটিও করে নেয় ক্যামেরাবন্দি। কয়েক মিনিট পর সেখানে এসে উপস্থিত হলো উৎমের পরিবার।
তার আসতেই ছবি তোলা নামক জুলুম নির্যাতন থেকে নিস্তার পেল দুজন। এবার যেন হাঁপ ছেড়ে বাঁচল তৈমুর। হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে গিয়ে শ্বশুরবাড়ির মানুষদের সাথে কুশল বিনিময় করল। পরিবারের সদস্যদের দেখে ভেতরে ভেতরে উত্তেজনায় ছেয়ে গেল উৎমির। গতকালের সেই চরম অভিমান এক লহমায় ভুলে গেল মেয়েটি। মনে হচ্ছে কত যুগ পর্যন্ত এই মানুষগুলোর সাথে তার দেখা হলো। উৎস এগিয়ে এলো বোনের কাছে, মাথায় হাত রেখে প্রসন্ন চিত্তে বলল, আমাদের পরিটাকে কত সুন্দর লাগছে, মাশাল্লাহ। ভাইয়ের কথার বিপরীতে লাজুক হাসল উৎমি। উৎস এবার গলার স্বর নিচু করে শুধালো, সব ঠিক আছে তো? বাড়ির মানুষগুলোর সাথে পরিচয় হয়েছে? কেমন তারা? আর তোর শাশুড়ি? সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে উৎমি জোরপূর্বক হেসে বলে, তোমরা নিশ্চয়ই না দেখে আর বিয়ে দাওনি, তাই না? এখন পরিবারের মানুষ কেমন তা তো কয়েক মাস সংসার করলেই বুঝতে পারবো। কিছুটা চুপসে গেল উৎস। বোনের হাত দুটো ধরে আশ্বস্ত করে বলল, তৈমুর খুব ভালো ছেলে। তোরাগ আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু, আবার বেশ কয়েক বছর ধরে সহকর্মীও বটে। সেই থেকেই তৈমুরের সাথে মোটামুটি ধরনের একটা পরিচয়। তুই আমার বোন, বাবার পর তোকে সবচেয়ে বেশি ভালোবাসতাম। সেই আমি নিশ্চয় তোকে ভুল কারো হাতে তুলে দেব না, তাই না? কোনো সমস্যা হলে আমায় জানাবি, আমি আছি তোর পাশে। চিন্তা করো না তুমি, হয়তো একটু সময় লাগবে, তবে আমি মানিয়ে নেব। প্রসন্ন হাসল উৎস। পরিবারের সবাই একে একে এসে কথা বলল উৎমির সঙ্গে। রায়হান কবির এবং উৎসকে সঙ্গে করে নিয়ে গেল তুরাগ। প্রথমে রইজুদ্দিন, তারপর বাদ বাকি আত্মীয় স্বজনদের সাথে পরিচয় করাতে। ধীরে ধীরে যে যার মতো ব্যস্ত হয়ে পড়ল। মোটামুটি খালি হলো স্টেজ। উৎমির কাছে পরিবারের মানুষ বলতে এখন শুধু মা বসা। তবে তিনিও ব্যস্ত তার চাচি শাশুড়িদের সঙ্গে কথা বলতে, আর ছোট বোন উষা ব্যস্ত আশপাশটা ঘুরে ঘুরে দেখতে। আজকের দিনটি বিরক্তিকর। এত এত মানুষের মধ্যে পুতুলের ন্যায় বসে থাকতে মোটেও ভালো লাগছে না উৎমির। তবে মুখ ফুটে এসে বলতে পারছে না কিছুই। এত ভারী শাড়ি চুড়ি পরিহিত অবস্থায় এই গরমের দিনে কি এভাবে এক জায়গায় বসে থাকা যায়? এক স্থানে বসে থাকতে উৎমির একদম ভালো লাগে না। যদিও একসময় মেয়েটা খুব ঘরকুনো স্বভাবের ছিল, তবে সময়ের সাথে সাথে শান্তশিষ্ট মেয়েটাই কতটা বদলে গেছে। কিয়া বেগম আর চোখে মেয়ের পানে তাকালেন, ফিসফিস করে শুধালেন, কি হয়েছে? মুখটা এমন দেখাচ্ছে কেন? অস্বস্তি হচ্ছে? পূর্ণ দৃষ্টিতে মায়ের পানে তাকায় উৎমি। দেখতে পায় মায়ের চোখ মুখের ব্যাকুলতা। ভেতরে থেকে বেরিয়ে আসতে চায় দীর্ঘশ্বাস। সম্পর্কে তারা মা মেয়ে হলেও দুজনের মধ্যে মনের দিক দিয়ে রয়েছে যোজন যোজন দূরত্ব। তাই হয়তো এই সামান্য কতটুকু প্রকাশ করতে পারল না সে। প্রশ্নের বিপরীতে শুধুই দুদিকে মাথা নেড়ে না বোঝালো। মেয়ের মাথা নাড়ানোতেও মুখভঙ্গি বদলালো না কেয়া বেগমের। চট করে বুঝে গেলেন মেয়ের অবস্থা। আশ্বস্ত করে বললেন, এই তো আর কিছুক্ষণ, তারপর অনুষ্ঠান শেষ হলে ঘরে গিয়ে পোশাক বদলে ফেলবি। একটু পানি খাবি? পানি খেলে ভালো লাগবে। তুই বস, আমি পানি আনছি। কথাটা বলেই বসা থেকে উঠতে নিলেন কেয়া বেগম, কিন্তু ওনার হাতটি টেনে ধরে ওনাকে থামিয়ে দিল উৎমি। মিনমিনে স্বরে বলল, কোথাও যেতে হবে না তোমায়, এইখানেই বসো। যেতে হবে না মানে? তুই বস একটু, আমি পানি নিয়ে আসছি। লাগবে না, তুমি বসো। আমায় নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। বিপরীতে কোনো বাক্য অপচয় করলেন না কেয়া বেগম। সহজেই টের পেয়ে গেলেন মেয়ের কথার মধ্যে উপস্থিত অভিমানের ছাপ। সময় গড়ালো। একসময় অনুষ্ঠান চলে এলো শেষের দিকে। খাওয়া দাওয়া করে অনেকেই বিদায় নিয়েছে ইতিমধ্যে। যারা এখন আছে তারাও বিদায় নেওয়ার জন্য প্রস্তুত। বাবা মা ভাই ভাবি ছোট বোন বিদায় নিতে এলো উৎমির থেকে। এই সময়টা এসে আবার মন খারাপ হলো তার। রায়হান কবির মেয়েকে আশ্বস্ত করে বললেন, এখন থেকে এটাই তোর বাড়ি, এবারে সবাই তোর আপনজন। সবার সাথে মিলেমিশে থাকিস মা, আর মন খারাপ করিস না। তৈমুরের সঙ্গে কথা হয়েছে, ওকে বলে দিয়েছি কাল পরশুর মধ্যে যেন তোকে নিয়ে চলে আসে। উপর নিচ মাথা নাড়ায় উৎমি, মিহিস্বরে বলে, সাবধানে যেও তোমরা। ম্লান হেসে কর্নার থেকে বিদায় নেন তিনি। তারপর ফুলকুঞ্চের সকলে থেকে বিদায় নিয়ে পুরো পরিবার নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এসির শীতল হাওয়ায় পুরো কক্ষ বরফের ন্যায় ঠান্ডা। অনুষ্ঠান শেষে ক্লান্ত দেহখানা নিয়ে অনেকক্ষণ হলো ঘরে এসে বসেছে উৎমি। শরীরের সব ঘাম যেন এতক্ষণে শুষে নিয়েছে পরিধেয় শাড়িটি। মাথা থেকে খুলে রাখা হিজাবটি মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। গহনাগুলো বিছানার একপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা।
মাথাটা বড্ড ঝিমঝিম করছে উৎমির। শরীর এবার বিশ্রাম চাচ্ছে। এক দফা ঘুমিয়ে নিলে হয়তো ক্লান্তি, মাথা ব্যথা সব দূর হয়ে যেত। তাই মনে মনে সিদ্ধান্ত নিল এখন সে ঘুমাবে। তাই আবারও বসা থেকে উঠে দাঁড়ালো উৎমি। পরিধেয় শাড়িতে বদলানো প্রয়োজন। এত বড় ভারী শাড়ি পরে কি আর শান্তিতে ঘুমানো যায়? নিজের সঙ্গে করে আনা লাগেজগুলো থেকে পোশাক আশাক সহ কোনো জিনিসপত্র এখনও বের করে গোছগাছ করা হয়নি তার। নিজের মতো করে সব গোছাতেও তো কিছুটা সময় লাগবে নাকি? ভাবনা বাদ দিয়ে লাগেজ থেকে সে বের করলো ঢিলেঢালা সুতির এক সেট 3 পিস। আয়নার সামনে দাঁড়িয়ে এক এক করে শাড়ি থেকে সব সেফটিপিন খুলে রাখলো উৎমি। আঁচলটা নামানোর জন্য হাত দিয়ে ধরতেই চাপানো দরজাটা হাট করে খুলে গেল। ভেতরে প্রবেশ করলো তৈমুর। এমন ঘটনায় অপ্রস্তুত হলো উৎমি। দৃষ্টিগোচর হলো স্বামী নামক মানুষটিকে। তৈমুরও যেন কিছুটা মিয়ে গেল। দরজার ছিটকিনি লাগাতে লাগাতে জিজ্ঞেস করলো। চেঞ্জ করছিলেন? পুনরায় আয়নাতে দৃষ্টি রেখে উৎমি। শাড়ির আঁচল কিছুটা নেমে গিয়েছে নিচে। মুহূর্তেই লজ্জায় মিয়ে গেল মেয়েটি। দ্রুত হাতে আঁচল ঠিক করে আবারও সেখানে লাগালো সেফটিপিন। শুকনো ঢোক গিলে বলল, ঘরে প্রবেশ করার আগে যে নক করতে হয় সেসব কি জানেন না? মানছি ঘরটা আপনার, কিন্তু এখন তো আমাকেও এই ঘরে থাকতে হচ্ছে, তাই না? কপালে সরু কয়েকটা ভাঁজ পড়ে তৈমুরের। তর্জনী আঙুলের সাহায্যে কপাল ঘষে উত্তরে বলে, আমার নয়, আমাদের। আপনি আমার হয়ে যাওয়ার পর থেকে এই ঘরের জিনিসপত্র, এমনকি স্বয়ং আমিও আপনারই। তাই অনুমতি নেওয়ার কথায় মাথায় আসেনি। তাছাড়া আপনার যদি এতই সমস্যা হয় তাহলে দরজা আটকে নেননি কেন? পুরো দোষটাই তো আপনার। কথাটা বলেই চমৎকার হাসলো তৈমুর। এহেন কথায় হতভম্ব হয়ে গেল উৎমি। লোকটি শুধু গুছিয়ে কথাই নয়, সাথে বিপরীত মানুষটিকে কথা চালেও যে চরমভাবে ফাঁসিয়ে দিতে পারে তা বেশ ভালো করেই উপলব্ধি করতে পারল সে। তৈমুর ব্যালকনির দিকে অগ্রসর হলো। যেতে যেতে বলে গেল, নির্ভয়ে এবার চেঞ্জ করে নিন। আপনি না ডাকা পর্যন্ত আমি আর ভেতর আসছি না। কয়েক সেকেন্ড লোকটি যাওয়ার পথে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল উৎমি। পুনরায় পোশাক বদলাতে শুরু করলো, সাথে বিড়বিড় করলো। অদ্ভুত পুরুষ। বারান্দায় এসে আলো জ্বালিয়ে বেতের চেয়ারটিতে বসলো তৈমুর। বাহিরে মন জোড়ানো ঠান্ডা হাওয়া বইছে। আকাশ থেকে চাঁদ তারারা আজ বিলুপ্ত হয়েছে। কালো মেঘবদল দখল করে নিয়েছে স্বচ্ছ আকাশকে। নিত্যযুগল বন্ধ করে প্রাণ ভরে শ্বাস টেনে নিল তৈমুর। বাড়িটির যে সে ঘরে ব্যালকনি রয়েছে তার মধ্যে সবগুলোতে গ্রিল থাকলেও একমাত্র তৈমুরের বালকতে নেই কোনো গ্রিল। সে বরাবরই প্রকৃত প্রেমী এবং বইপ্রেমী মানুষ। বাড়ির চারিদিকে রাউন্ড করে বাগান হওয়ায় ব্যালকনিতে বসে খুব ভালো করে উপভোগ করা যায় প্রাকৃতিক দৃশ্য। আর সময় পেলেই তা উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়ে তৈমুর। কখনো সখনো তার সঙ্গী হয় এক কাপ ধোয়া ওঠা চা, আবার কখনো বা বই। তাই তো বাবাকে বলতেই বাবা গিয়ে পরের দিনই মিস্ত্রিটিকে সরিয়ে দিয়েছিলেন ছেলের ঘরের বারান্দার গ্রিল। তখন সে কিসে পড়ে? নবম দশম শ্রেণী হবে হয়তো। বিশাল আকৃতির বারান্দায় জিনিসপত্র বলতে শুধু বেতের দুটো চেয়ার আর মাঝখানে সুন্দর একটি টি টেবিল। টেবিলের উপর পড়ে আছে একটি বই। বিদেশি লেখক এরিক সেগালের লাভ স্টোরি উপন্যাসের বই। বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পরপরই এক কলিগ বইটি উদাহরণস্বরূপ দিয়েছিল তৈমুরকে। সাথে খোঁচা মরে বলেছিল বিভিন্ন দুষ্টু মিষ্টির সব কথা। বইটি এখনও তৈমুরের পড়া হয়নি। কোনো এক সময় পড়ার উদ্দেশ্যের সঙ্গে এনে বারান্দায় বসলেও সে সুযোগটা আর পেয়ে ওঠেনি। অবহেলা অনাদারে একদিন এখানেই পড়েছিল বইটি। তবে এই মুহূর্তে পড়ে দেখার জন্য মন স্থির করল তৈমুর। তর্জনী আঙুলের সাহায্যে চশমাটা ঠিক করে হাতে তুলে নিল সেই বই। পরপর দুটো পৃষ্ঠা উল্টাতেই শোনা গেল স্ত্রীর কণ্ঠস্বর। বাবা, লাভ স্টোরি বই? তা আপনি এইসব বইও পড়েন নাকি বই পড়ে রোমান্টিক হওয়ার মিশনে নেমেছেন মহাশয়? পড়ার মধ্যে কোনো বাধা পড়লে তৈমুরের বিরক্ত লাগে। তবে আজ আর লাগলো না। নতুন নতুন বিয়ের পর কয়েকদিন সঙ্গিনীর সবকিছুই ভালো লাগে। তাই হয়তো এই বাধা পড়ার পরেও সে বিরক্ত হয়নি। বরং বইটি পূর্বের ন্যায় বন্ধ করে রেখে দিল টেবিলের উপর। মুস্কি হেসে সামনের ফাঁকা চেয়ারটি দেখিয়ে বলল, বসুন। তা এত তাড়াতাড়ি চেঞ্জ করা শেষ? উৎমি দেখানো চেয়ারটিতে বসতে বসতে উত্তর দিল, আমার আবার চেঞ্জ করতে অতটা সময় লাগে না। প্রত্যুত্তরে শুধুই মাথা নাড়ালো তৈমুর। স্বল্পভাষী মানুষ হওয়ার দরুন এরপর কি বলা উচিত চট করে বুঝে উঠতে পারল না। তার রেখে যাওয়া বইটি হাতে তুলে নিল উৎমি। জিজ্ঞেস করল, তা এই বই পড়ে কতটুকু রোমান্টিক হতে পেরেছেন শুনি? আমিও তবে একটু পড়ে দেখতাম।
বউয়ের কাছে রোমান্টিক হতে বই লাগে না, সেটা অটোমেটিক্যালি চলে আসে। কথাটা বলেই স্ত্রীর হাত থেকে বইটা নিল তৈমুর। বুড়োদাই কুঞ্চিত হলো তৈমুরের উৎমির। কৌতূহল নিয়ে শুধালো। তাহলে বইটা এলো কোত্থেকে? উড়ে উড়ে? বইয়ের কি ডানা আছে নাকি? কই দেখি তো। উপহার হিসেবে পেয়েছে। উপহার? বিয়ের কথা শুনে এক বিবাহিত কলিগ বইটি উপহার দিয়েছিল। খানিকটা লজ্জায় পড়ে গেল উৎমি। যতই নিজের আসল সত্যকে তুলে ধরতে চাইছে, ততবারই যেন এই লোকটির কথার পিঠে প্রতিহত হতে হচ্ছে তাকে। বেশ কিছু সময় গড়ালো। দুদিকে চলল পিনপতন নীরবতা। উৎমি মনোযোগী দৃষ্টিতে আকাশ দেখছে, অন্ধকার দেখছে, কান পেতে শুনছে নাম না জানা এক পাখির ডাক। তৈমুর নিষ্পলক দৃষ্টিতে স্ত্রী পানে তাকিয়ে আছে, মনোযোগ সহকারে মেয়েটিকে দেখছে। কিছু একটা মনে পড়তেই নীরবতা ভেঙে প্রশ্ন করে। মধুচন্দ্রিমা নিয়ে কোন ইচ্ছা আছে আপনার? কবে এবং কোথায় যেতে চান? মনোযোগে বিঘ্ন ঘটে উৎমির। নিষ্প্রভ হয়ে উত্তর দেয়। কোথাও না। কোথাও না? কণ্ঠে তার বিস্ময়। আহ, মেয়েদের তো বিয়ে থেকে শুরু করে প্রথম বাচ্চা পয়দা করা পর্যন্ত কত কি ইচ্ছে থাকে, আর আপনি কোথাও যেতে চান না? উত্তর দিল না উৎমি, এড়িয়ে গেল কথাটা। তৈমুর এবার বিদ্রুপের সুরেই বলল। আমার কি মনে হচ্ছে জানেন, মেয়ে হয়ে যখন জন্মেছেন তখন ইচ্ছে স্বপ্ন সবই ছিল বা আছে, কিন্তু অন্য কাউকে ঘিরে। সেসব কি সত্যি প্রাক্তনের জন্য, নাকি তার সাথে বিদায় নিয়েছে? নড়ে চড়ে ওঠে উৎমি। বিস্ফোরিত নেটে তাকায় সামনে বসা পুরুষটির পানে। লোকটির উৎসুক দৃষ্টিকে অবজ্ঞা করে কয়েক সেকেন্ড নীরব থেকে অপ্রস্তুত ভঙ্গিতে বলে ওঠে। প্রাক্তন? মানে? মানেটা না আবার কি? প্রাক্তন মানে প্রাক্তন, XYZ। প্রত্যুত্তর করতে পারল না উৎমি। মুখশ্রিত মলিন হয়ে গেল তার। শান্ত দৃষ্টি মুহূর্তেই হয়ে গিয়েছে অশান্ত। নাকের ডগায় জমেছে বিন্দু বিন্দু ঘাম। তৈমুর সেসব দেখে ভুরু কুচকাল। মেয়েটিকে আরেকটু ঘাবড়ে দিতে পুনরায় বলল। ডোন্ট বি সিরিয়াস, কথাটা আমি মজা করে বলেছি, কিন্তু সত্যিই কি আপনার কোনো প্রাক্তন নেই? স্কুল, কলেজ, ভার্সিটি বিনা প্রেমে পার করেছেন? শুকনো ঢোক গিলে চল শক্ত করে নিল উৎমি। দাঁতে দাঁত চেপে প্রতিবাদী কণ্ঠে বলল। এসব প্রশ্ন বিয়ের আগেই করা উচিত ছিল আপনার। বিয়ের পর এসব প্রশ্নের মানেটা কি? যদি শোনেন কেউ ছিল না, তাহলে কি করবেন আপনি? আর থাকলে বা কি করবেন? ছেড়ে দেবেন? বিয়ে করেছে কি ছেড়ে দেওয়ার জন্য? আমি তো শুধু মজা করে জিজ্ঞেস করেছি, কিন্তু আপনি তো দেখছি পুরো সিরিয়াস হয়ে গেছেন। মজা না ছাই, আমার সামনে একদম হাসবেন না, নিষেধ করেছি না আমি? কেন? আমার হাসি কি একটু বেশি সুন্দর? একদম কুৎসিত। হাসলে আপনাকে একদম হাদারাম লাগে। রাগত স্বরে কথাগুলো বলতে বলতে ঘরে চলে গেল উৎমি। লাইট নিভিয়ে একপাশ ফিরে শুয়ে পড়ল। তার পেছন পেছন তৈমুর এলো ভেতরে। বারান্দার দরজা আটকে বিছানায় তার জন্য রাখা অবশিষ্ট জায়গাটিতে বসল। ভাবুক হয়ে বলল। যাবেন না যেহেতু, তাহলে আর কি করার। তবে আপনাকে বিয়ে করে কিন্তু আমি একদম ভুল করিনি। আমার হানিমুনের টাকাটা অন্তত বেঁচে গেল। যাক, আলহামদুলিল্লাহ, এমন বউ ঘরে ঘরে হোক। কথাটা বলে শব্দ করে শান্তির নিঃশ্বাস ফেলে লম্বা হয়ে শুয়ে পড়ল তৈমুর। ললাটে ভাঁজ পড়ল উৎমির। পাশ ফিরে অন্ধকারের মধ্যেই তাকালো স্বামীর পানে। রুষ্ট কণ্ঠে বলল। একটা মানুষ এতটা হাড় কিপটে হয় কি করে? লজ্জা করে না বউর সাথে কিপটামো করতে? কিপটামি? আমি কখন করলাম? আপনি তো বললেন যাবেন না। তাই বলে টাকা বেঁচে যাওয়ার খুশিতে আনন্দ উল্লাস করবেন? অপচয়ের হাত থেকে বাঁচলাম তো আনন্দ করব না? হানিমুনে আপনার কাছে অপচয়? তাছাড়া আর কি, বেডরুম থাকতে মানুষ টাকা খরচ করে বউয়ের সাথে রোমান্স করতে দূর দূরান্তে চলে যায়। এটা অপচয়ের বকুম ছাড়া আবার কি? হতাশ হলো উৎমি, চরম হতাশ। পূর্বের ন্যায় ঘুমানোর উদ্দেশ্যে শুয়ে চোখ বুজে মনে মনে বলল। আজ তো একটা আনরোম্যান্টিক পুরুষ মানুষ। গ্রীষ্ম থেকে শুরু করে হেমন্ত ঋতু পর্যন্ত সময়গুলোতে ভোর আসে এক অপরূপ সৌন্দর্য নিয়ে। ভোর আসতে দেরি, কিন্তু সূর্যের আলো ধরণীকে গ্রাস করতে হয় না কোনো দেরি। ভোরের আলো ফোটার সাথে সাথে বাড়ির মেয়ে বউদের কাজের হিড়িক পড়েছে রন্ধনশালায়। কেউ কুটনো কাটছে, কেউ রুটি বেলছে, আবার কেউ বা রুটি ছেঁকতে আর তরকারি রাঁধতে ব্যস্ত। 3 তলার বিশাল বাড়িটির এই একটি রন্ধনশালা হওয়ায় চুলার সংখ্যা 4টি। ফজরের নামাজ আদায় করে কোরআন পাঠ করে তারপর রন্ধনশালায় এসেছেন শাহানা। সকাল সকাল নিজের এবং ছেলের জন্য চা বানানো সোনার রোজকার রুটিন।
যদিও গতকাল রুটিন টুটিনের ব্যতিক্রম ঘটেছিল, তবে আজ তেমনটি হয়নি। চায়ের ট্রে হাতে আন্দারমলে এসে টি টেবিলে ট্রেটা রাখলেন তিনি। তুরাগ আর তৈমুর দুজনের পাশাপাশি বসে আছে সোফায়। চলছে কোনো এক বিষয়ে দুই ভাইয়ের মধ্যে গুরুতর আলোচনা। মায়ের উপস্থিতি টের পেতেই মৃদু হেসে সালাম দিল তৈমুর। ট্রে থেকে তুলে নিল একটি কাপ। সালামের জবাব নিয়ে শাহানা বড় পুত্রের পানে তাকান। কিছুটা তাচ্ছিল্যের স্বরেই জিজ্ঞেস করেন,